21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি হবে কাল। নির্বাচন দেরি হলে সংকট বাড়বে দেশে বললেন আমির খসরু। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে স্বাধীন হবে না গণমাধ্যম। মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা কামরুল নিহত, জড়িতদের শনাক্ত করতে চলছে পুলিশের অভিযান। এবং ঈদ যাত্রায় 5 জুনে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে, কাউন্টারে নয়, শতভাগ টিকিট মিলছে অনলাইনে। স্বাগত শেয়ার নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি কাল। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলায় সব আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। সুষ্ঠু নির্বাচন যতদিন দেরি হবে দেশে ততই সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে। তিনি আরও বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র স্বাধীনতার জন্য। এ সময় আগামীতে মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি। সরকারের চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়ার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল 10টায় নেতারা নিজেদের মিটিং করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। এ সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন কর্মকর্তারা। এরপর সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে। এরপর বেলা 11:15টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ। এই অংশের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম। রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রাত 12টার দিকে গুদারাঘাটের 4 নম্বর রোডে সাবেক কমিশনার কায়ুমের কার্যালয়ের বিপরীতের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এ সময় হঠাৎ মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। পরে সাধনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। ঈদুল আজহাকে সামনে রেখে আগামী 7 জুনে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর 2টায় বিক্রি শুরু হবে পূর্ব অঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা যায়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে 7 দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে।
এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী 4টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ৬২,৮৮৩ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় ১৬৩টি ফ্লাইটে ৬২,৮৮৩ যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৫টি ফ্লাইটে গেছেন ৩২,৩৪৭ জন। এছাড়া সৌদি এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইটে ২১,৯০৮ জন এবং ফাইন্যান্স এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে গেছেন ৮,৬২৮ জন। হজ বুলেটিনে আরও বলা হয়, এখনও পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৮,৩০০ জন। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন পুরুষ এবং ১ জন মহিলা। রক্ষকে যেন ভক্ষকে পরিণত হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা। মাদকের রাসায়নিক পরীক্ষা করে এর প্রতিবেদন জমা দেওয়ার ক্ষমতা যার হাতে, সেই কর্মকর্তাই টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রতিবেদন বানিয়ে আয় করছেন কোটি কোটি অবৈধ টাকা। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলেও তা ম্যানেজ করে অপকর্ম চালিয়ে যাচ্ছেন বীরদর্পে। অভিযোগ প্রমাণের সত্যতা রয়েছে এশিয়ান টেলিভিশনের হাতে। সাইফুল ইসলাম নয়নের ধারাবাহিক প্রতিবেদনে রাজ দেখুন প্রথম পর্ব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, যিনি বঙ্গবন্ধুর বন্দনায় লিখেছেন বই। ক্ষমতার দাপটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে তৈরি করেছেন নিজস্ব সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে মাদকের রাসায়নিক পরীক্ষার সার্টিফিকেট টেম্পারিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাদকের বড় বড় চালান জব্দ হলেও সেগুলোকে টেম্পারিং করে চার্জশিট দুর্বল করার সহযোগিতা করতেন টাকার বিনিময়ে, এমন অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। রাজশাহীর গোদাগাড়িতে র্যাব ৫ কেজি হিরোইন উদ্ধারে রাসায়নিক পরীক্ষার অনিয়ম। ২০০৯ সালে ক্যান্টনমেন্ট থানার মামলায় রিপোর্টের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া কেমিক্যাল রিপোর্ট প্রস্তুত করা। চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ থানায় হিরোইনের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট ঘষামাজা করা সহ নিউ মার্কেট থানার একটি মামলায় জাল সার্টিফিকেট তৈরি করে আসামি পক্ষের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে দুলাল কৃষ্ণর বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও সাক্ষাৎ করতে রাজি হননি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসারে অভাব অনটন দুঃখে আলামিন ও জরিনা বেগম নামে এক দম্পতি একসঙ্গে আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। আলামিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বজনরা জানান, অভাব অনটন সংসারের টানাপোড়েনে তাদের মানসিক চাপ তৈরি হয়। কিস্তিতে কেনা এই বাইকটি কয়েকদিন আগে আলামিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসঙ্গে আত্মহননের পথ বেছে নেন। ৩ বছরেও আলোর মুখ দেখেনি সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বেতনা নদীর উপর নির্মিত সেতুটি। ফলে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। প্রতিনিধি মশিউর ফিরোজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া।
সাতক্ষীরা সদর উপজেলা বেতনা নদীর সেতুটি নির্মাণের একাধিকবার প্রকল্পের সময় বাড়ানো হলেও এখনও কাজ সম্পূর্ণ করতে পারেনি এলজিডি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে স্থানীয়রা। 2022 সালে ডাইভারশন রোড না করে মূল সেতু নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরুতে নিম্নমানের রড, সিমেন্ট ও বালু ব্যবহার করেছে ঠিকাদার। এমন পরিস্থিতিতে মাছ চাষ ও কৃষিপণ্য পারাপারে ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয়দের। একটা ব্রিজ আজ 2 থেকে 3 বছরের মতো পড়ে আছে, তাহলে আমরা সাধারণ জনগণ যে দুর্ভোগের ভিতরে আছি, এ থেকে আমরা মুক্তি চাই। কন্ট্রাক্টর সেভাবে কাজ করছে না, যার কারণে আমাদের এই নদীর দুই পারের মানুষের প্রচুর ভোগান্তি হচ্ছে। একটা ব্রিজ কালভার্ট করার সময় সাইডে একটা যাতায়াত জনগণের পথ করে দেয়। এই কন্ট্রাক্টরের যে অসলতের কারণে আমি গিয়ে 10 গ্রামের লোকের মারাত্মক দুর্ভোগে ফেলাইছে। না নিজেরা গাড়িতে সবাই মিলে, আমি শুধু ঘেরাতে 9,000 টাকা তুলে নিয়েছি, আমি এই ব্রিজে খারাইছি। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব কন্ট্রাক্টরের এই কাজটা সমাপ্তি করার জন্য। খুব কষ্টের পরে আমরা স্কুলে যাচ্ছি, কলেজ যাচ্ছি, ভাই বেরাদাররা। আমাদের এই ব্রিজটা হয়ে গেলে আমরা অনেক উপকৃত হতে পারি। ভোগান্তির কথা স্বীকার করে দ্রুত সেতু নির্মাণের কাজ শেষ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডি কর্মকর্তার। মাঝখানের স্প্যানটা পিসি গার্ডার আছে, সেটার ওয়্যার কিছুদিন বন্ধ ছিল, এখন আবার আগামী সপ্তাহ থেকে সেটা পাওয়া যাবে। সেটা পাওয়া গেলে আমাদের কাজটা আমরা আশা করতেছি এবছরের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। চলাচলের দুর্ভোগ কমাতে দ্রুত সেতু নির্মাণ শেষ করার দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। নরসিংদীর রায়পুরায় ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। পৌরসভা ও ব্র্যাকের আয়োজনে বাসস্ট্যান্ডে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ সোহাগ খান সহ অনেকে। মাসব্যাপী এই ক্যাম্পেইন বাস্তবায়নে থাকবে বাংলাদেশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লিমিটেড। ফরিদপুরের এবার কোরবানির পশুর হাট কাঁপাবে জেলার 3 গরু রাজা, বাদশা ও রাজা বাবু। এদের প্রত্যেকের ওজনই 1 টনেরও বেশি। প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করাচ্ছেন খামারিরা। এদিকে গবাদি পশু পালনে নানা পরামর্শ দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি সাদ্দাম হোসাইন সোহানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। কোরবানির বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো শেষ সময়ে গরুর পরিচর্যায় ব্যস্ত ফরিদপুরের খামারিরা। জেলার নগরকান্দা উপজেলার দেবীনগর গ্রামের আদেল উদ্দিন মোড়লের খামারে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 1 টনেরও বেশি ওজনের রাজা বাবুকে, যার দাম হেঁকেছেন 15 লাখ টাকা। আদর যত্ন করে ওরম পালছি। রেগুলার খাবার কি ছিল? রেগুলার খাবার ছিল আর হলো ময়দার ভুসি, বুটটা আর হলো খের, ঘাস, এই হলো রেগুলার খাদ্য। আমি আদর করে ওর নামটা রাখছি নগরকান্দা থানা রাজা বাবু। মনে হিসাব করলে 27 মন। 2 বেলা গোসল করাইছি, তারপরে ওই ফিড দে, ভুসি দে, কাঁচা ঘাস লাগাইছি। অন্যদিকে সদর উপজেলার বিল মাহমুদপুর গ্রামের মায়েশা এগ্রো ফার্মে প্রস্তুত করা হয়েছে ফিজিয়ান জাতের রাজা ও বাদশাকে। তাদের খাবার দেওয়া হয় বিভিন্ন ফলমূল। বাদশার দাম চাওয়া হচ্ছে 15 লাখ আর রাজার দাম 13 লাখ। আমার এই 2টা গরুর, একটার নাম রাজা, একটার নাম বাদশা। একটা গরুর বয়স আপনার 42 মাস, একটা গরুর বয়স 32 মাস। এই সম্পূর্ণই খাবার, ন্যাচারাল জাতীয় খাবার খাওয়াই। এখানে আসতেছে যে বিভিন্ন দাম টাম বলতেছে, আমার ইচ্ছা যে আমি রাজার দামটা 15 লাখ টাকা চাইতেছি আর বাদশার দাম 13 লাখ টাকা চাইতেছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান 3টি গরুই প্রাকৃতিকভাবে মোটাতাজাকরণের নানা পরামর্শ দিচ্ছেন তারা। ফরিদপুরে এবছর স্থায়ী অস্থায়ী মিলে পশুর হাট রয়েছে 37টি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। মানবতার অগ্রযাত্রায় মিরপুর প্রেস ক্লাবের আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে।
র্যালির মাধ্যমে মিরপুর প্রেস ক্লাবের ৩০ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হয়। র্যালিটি উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। সাবেক তথ্য সচিব সৈয়দ মাগরুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের, প্রফেসর ডক্টর হানিফ খানটিন, দৈনিক প্রাণের বাংলাদেশের সম্পাদক মামুন সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি হবে কাল। নির্বাচন দেরি হলে সংকট বাড়বে দেশে, বললেন আমির খসরু। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে স্বাধীন হবে না গণমাধ্যম। মধ্যবাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা কামরুল নিহত, জড়িতদের শনাক্ত করতে চলছে পুলিশের অভিযান। এবং ঈদযাত্রায় ৫ জুনের ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে, কাউন্টারে নয় শতভাগ টিকিট মিলছে অনলাইন। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।